নমস্কার। সন্ধ্যের আড্ডার বিশেষ নিবেদন অলৌকিকের ৩৭তম পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের গল্প ছেলে ধরা, রচনা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। বিভূতিভূষণ জন্মেছিলেন ১৮৯৪ সালের ১২ই সেপ্টেম্বর। বাঙালি পাঠক তাকে মূলত চেনে পথের পাঁচালী এবং অপুর সৃষ্টিকর্তা রূপে। এছাড়াও তিনি লিখেছেন অপরাজিত, আরণ্যক এবং আদর্শ হিন্দু হোটেল সহ বহু উপন্যাস। কিশোরদের জন্য লেখা চাঁদের পাহাড় আজও আমাদের অতি প্রিয়। ১৯৫০ সালের ১ নভেম্বর মাত্র ৫৫ বছর বয়সে বিভূতিভূষণ আমাদের সবাইকে ছেড়ে চলে যান। শুরু হচ্ছে আজকের গল্প। সবাই মিলে বাসায় ফিরে এলাম। এসেই দেখি ঝুমরির মা বাংলোর বারান্দায় বসে, তার সঙ্গে নাহানপুর গ্রামের কয়েকটি লোক। নাহানপুর সোন নদের ধারে একটা গ্রাম। বেশিরভাগ গোয়ালার বাস এই গ্রামে। সোনের চরে গরু মহিষ চড়িয়ে দুধ ঘি উৎপাদন করে। দেহরি থেকে ঘি চালান যায়। এই নাহারপুর গ্রাম থেকেই ৩টি ছেলে হারিয়েছে গত ১৫ দিনের মধ্যে। ভীষণ আতঙ্কের সৃষ্টি যে হয়েছে এই গ্রামের অধিবাসীদের মধ্যে, সেটাকে নিতান্ত অকারণ বলি কি করে। একটা লোক এগিয়ে এসে বলল, কি হলো বাবু? আমরা বললাম, কিছু না, তোমরাও তো খুঁজছিলে। হ্যাঁ বাবুজি, আমাদেরও কিছু না। তোমরা কোথায় গেছিলে? বহুত দূর, বন জঙ্গলের দিকে। সেই সব দিকে তোমরা যেতে পারবে না, তোমরা চেনো না সেদিক। পরে ওরা পরামর্শ করতে বসল। আমরা বাঙালি বাবু, লেখাপড়া জানা, আমরা কি দিই পরামর্শ ওদের? ১৫ দিনের মধ্যে ৩টি ছেলে উধাও। ডিহিরি শহর এখান থেকে অনেক দূর, প্রায় ৯ মাইল রাস্তা। সেখানে গিয়ে পুলিশের সাহায্য চাওয়া কি উচিত নয়? আগের লোকটার নাম মন্নু আহের। মন্নু বলল, বাবু, জঙ্গল পাহাড় অঞ্চলের গাঁ, বেশি লোক থাকে না এই গাঁয়ে, দূরে দূরে গাঁ। এখানে এইরকম বিপদ হলে আমরা কী করে বাঁচি? আপ লোক এসেছেন বেড়াতে, মজুমদার সাহেব কুঠিতে আছেন, তবু কত ভরসা আমাদের। মজুমদার সাহেব বড়া লোক, আসেন না আজকাল। আগে আগে যখন নতুন কুঠি বানালেন তখন কত আসতেন। ওরা সেদিন যখন গেল তখন রাত 10টা। বেশ তল বেঁধে মশাল জেলে চলে গেল। সতীশগিরির দলপতিত্বে পরদিন হুই হুই করে হারানো ছেলে খুঁজতে বেরোনো গেল। রোটাসগড়ে ওঠাই হতো এবং ঠিক ছিল, কিন্তু একজন মহিষ চড়ানো বৃদ্ধ রাখাল আমাদের বারণ করলে। ওখানে কি করতে যাবেন বাবুজি? রোটাসগড়ের লোক থাকে না, চৌকিদার একজন আছেন, সে সব সময় ওপরে থাকে না, নিচে নেমে আসে, ওখানে যাওয়া বেকার হবে। বনের মধ্যে এক স্থানে আমরা সেদিন বাঘের থাবার দাগ পেলাম। মহুয়া গাছের তলায় দিব্যি বড় বাঘের পায়ের থাবার দাগ। আমাদের মধ্যে একজন বললে, ওদের বাঘ নিয়ে যাচ্ছে না তো, যে বাঘের ভয় দেশে? হিরু বললে, তাই বা কি করে সম্ভব? বাঘ গায়ের মধ্যে ঢুকলে সেখানে তো পায়ের দাগ থাকতো। দুপুরে আমরা খেতে গেলাম বাসায়। সোনের চরে বালুহাঁস শিকার করছিল ধীরেন আজ সকালে, আমাদের বেরোনোর আগে। 10 মিনিটের মধ্যে 3টে শিকার করেছে। খুব মজা করে হাঁসের মাংস খাওয়া যাবে সবাই মিলে। সতীশগিরি খাওয়ার সময় বললে, শিকার করা বর্বরের কাজ, তা তো জানোই। আমরা সবাই চুপ। হিরু বললে, বাজার থেকে মাংস কিনে খাওনি কখনো? সতীশগিরি বললে, আমি দেখে শুনে তো সে জন্তুকে মারিনি, আমি না কিনলেও অপরে কিনত। খাওয়া দাওয়ার পরে হঠাৎ বাইরে একটা গোলমাল উঠল। জন কয়েক লোক এসে হাজির হলো বাংলোর কম্পাউন্ডে ব্যস্ত সমস্তভাবে।
সতীশগিরি এগিয়ে গিয়ে বললে, কি হয়েছে? কি কি? ওরা বললে, আবার ছেলে চুরি গিয়েছে আজ। আমরা সবাই অবাক। সতীশ বললে, আজ? কোন গা থেকে? নাহানপুর থেকে 2 মাইল ওদিকে উন্নাও বলে একটা গা আছে। একটা ছোট ছেলে নিয়ে মা ফিরছিল গায়ের বাইরে মাঠ দিয়ে। ছোট ছেলেটাকে এক জায়গায় ওর মা রাস্তার পাশে রেখে শালপাতা ভাঙতে গিয়েছিল। ফিরে এসে দেখে ছেলে নেই। বাঘের পায়ের দাগ? আগে না বাবু, মানুষের? অত ভালো করে মেয়ে মানুষ কি দেখেছে? আমরা বাংলো থেকে সন্ধ্যের আগেই বেরিয়েছি। কত জায়গায় খুঁজলাম, কিন্তু কোনো পাত্তা পাওয়া গেল না খোকার। সেই বনবেষ্টিত পাহাড় অঞ্চলে সন্ধ্যের পর বেরোনো কত বিপজ্জনক আমরা জানি, কিন্তু তবু ছেলেটিকে খুঁজে এনে মায়ের কোলে দেওয়ার আনন্দ যে কত বড়। যদি পারা যায়, যদি খোকার মায়ের মুখে হাসি ফোটাতে পারি, ওই আশাতেই বেরিয়ে পড়লাম। কিন্তু এদিকে রাত হয়ে আসছে। সেদিকে আমাদের দৃষ্টি আকর্ষণ করলেন হরি। বিদেশ বিভূঁইয়ে জায়গা, জঙ্গলাবৃত্ত পাহাড়ের চারিধার। বাঘের ভয়ও আছে। বৈশাখ মাসের চড়া রোদে পাহাড় তেতে এমন আগুন হয়ে আছে যে 1 প্রহর রাত্রি পর্যন্ত ঠান্ডা হয় না, তাও সত্যিকারের ঠান্ডা হয় না। বিদেশে বেড়াতে এসে কি শেষে বাঘের পেটে যাব? কথাটা ঠিক। সতীশ মহারাজের আর কি, তার বাপ নেই, মা নেই, মরে গেলে কাঁদবে না কেউ। আমাদের তো আবার সবাই বেঁচে। হিরু বললে, আজ কদিন হলো আমরা এসেছি এখানে? আমি বলি হিসেব করে, আচ্ছা হ্যাঁ, সব মিলিয়ে আজ 13 দিন হলো। আর কতদিন থাকা হবে? আর 4-5 দিন। কিন্তু এই হাঙ্গামাটা না চুকলে তো। সে তো বটে। হিরু বললে, ঘরের পয়সা খরচ করে বেড়াতে এসে কি ফ্যাসাদেই না পড়লাম বাপু। ধীরেন একটু বিরক্তির সঙ্গে বললে, কে জানতো এমনও তো হবে, তাহলে আর কি। সতীশ আমাদের মধ্যে একটু সাধু প্রকৃতির, অনেস্ট, সত্যবাদী, পরোপকারী। ওকে আমরা এই জন্যই সতীশ গিরি বলি, কখনো সতীশ মহারাজ বলেও ডাকতাম, অবশ্য ব্যঙ্গচ্ছলে। সতীশ মহারাজ বললে, ওর মায়ের কান্না শুনবার পরেও এই কথা তোমরা বলতে পারলে? ও মাঝে মাঝে আমাদের বিবেক জাগিয়ে তোলবার চেষ্টা পায় এইভাবে। সেদিন এক বুড়ি টমাটো নিয়ে যাচ্ছে। আমরা তাকে ডেকে বললাম, এসো টমাটো কিনবো। বুড়ি বাজার দর জানে না বোধহয়। সে বললে, বাজারে তোমরা কত করে কেন বাবুজি? আমরা জানি 6 পয়সা বাজার দর 100 টমাটো। হিরু বললে, 4 পয়সার দর বাজারে দিবি? বুড়ি দিয়ে গেল। কিন্তু সতীশগিরির তিরস্কারে সে টমাটো আমাদের মুখে উঠেনি সেদিন। হিরুর বোকামো সে গেল বাহাদুরি করতে তা নিয়ে খাবার সময়। আমরা সবাই খেতে বসেছি। সতীশ মহারাজ গম্ভীরভাবে হেঁকে বললেন, টমেটোর অম্বল আমার পাতে দিও না। সবাই অপ্রস্তুত। যেরকম সুরে সে হেঁকে বললে, তারপর সেদিন আর উক্ত তরকারি কারো পাতে পড়তে পারল না। অসম্ভব। আজ কিন্তু সতীশ মহারাজের কথার প্রতিবাদ করলেন ধীরেন। বললে, চুমড়ির মা দোর খুলে শুয়েই বা ছিল কেন রাত্রিরে? সতীশ বললে, তাই কি? তা না হলে তো ছেলে হারাতো না। সে নির্বোধ মেয়ে মানুষ। তাহলে তার এমন করাই উচিত হয়নি। এখন সবাই জানে এ কথা যে গায়ে থেকে বা এই অঞ্চল থেকে ছেলে চুরি যাচ্ছে প্রায়। হিরু বললে, এইবার নিয়ে 4টি ছেলে এভাবে গেল। ধীরেন বললে, হ্যাঁ, এখন তো সবাই জানে। তখন কি উচিত হয়েছে রাতে দোর খুলে শোয়া? সতীশ বললে, এ গরমে আর করবেই বা কি? তখন তার যাওয়াই উচিত হয়নি। আমাদের দোষে তো যায়নি। আমি ওদের থামিয়ে বলি, শোনো, বাজে বকে লাভ নেই। ছেলে চুরি বা হারানো এ অঞ্চলে আমরা এসে পর্যন্ত শুনেছি, এ কথা ঠিক। তবু এসব দেশের গ্রাম্য লোকে অত সতর্ক হতে শেখেনি। পরের ছেলে হারিয়েছে, খোঁজবার চেষ্টা করা যাক।
বিশেষ করে ওর মা আমাদেরই ছি। যে কদিন আমাদের ছুটি বাকি আছে খোঁজ না পাই, কলকাতায় যাওয়ার সময় মনে অন্তত আমাদের ক্ষোভ থাকবে না। এ অজানা বন জঙ্গলের দেশে আমরা এর বেশি আর কী বা করতে পারবো। আমাকে সবাই সমর্থন করল। সতীশ বলল, কাল চলো রোটার স্পোর্টে উঠে রাখা যাক। বড্ড সোজা কথা বললে। রোটার স্পোর্টে ওঠা চারটিখানি কথা নয়, এই গরমে প্রাণ বেরিয়ে যাবে। ওপরে জল নেই, পাক সেদিনও বেরিয়েছিল জঙ্গলে। ফেরবার পথে সন্ধে হয়ে গেলে ওই বন ভেঙে নিচে নামতে পারবে? আমাদের ঘরে বাপ মা আছে সতীশটা। আমি বললাম, আর তাছাড়া রোটার স্পোর্টে পাহাড়ের ওপর ছেলে নিয়ে গিয়ে কে তুলবে? আমার তো মনে হয় না। সতীশ বললে, দেখতে দোষ কি? তুমি বলো যদি আমি তোমার সঙ্গে যাব সতীশ। তুমি ভাবতে পারো এরা কষ্টের ভয় হয়তো যেতে চাইবে না। তাহলে চলো কাল সকালে। হিরু ও ধীরেন নিজেদের ছোট করতে চায় না। তারা মুখে বললে আমরাও যাব, কিন্তু মনে মনে বোধহয় বিরক্ত হলো আমার ও সতীশ মহারাজের উপর। গ্রামের লোকজন ডাকিয়ে আমরা তাদের বিভিন্ন দলে ভাগ করে দিয়ে এক এক দিকে পাঠালাম। আমরা নিজেরাও বেরিয়ে পড়লাম। নারায়ণপুরের পথে, ডিহিরি যাবার পথে, সোন নদের ধারে, সব দিকে আমরা বলে চলেছি, সব দিকে আমরা বলে দিয়েছি। কোনো রকম সন্ধান পেলে যেন বাংলোতে এসে খবর দেওয়া হয়। সেখানে সতীশ মহারাজ স্বয়ং বসে। তাকে কোথাও যেতে দিইনি আমরা। কারো মুখে কোনো রকম সন্ধান পেলে যেন বাংলোয় খবর দেওয়া হয়। সারাদিন কেটে গেল, কেউ কোনো খবর নিয়ে এলো না। কোনো পাত্তাই পাওয়া গেল না হারানো ছেলে। সন্ধ্যার অনেক পরে আমরা পরিশ্রান্ত দেহে বাংলোর বারান্দায় পা দিতে না দিতেই সতীশগিরির দুর্বার চেরা। কাজে ফাঁকি আমরা দিয়েছি কিনা দেখে নেবে সতীশ। আমরা কি ওখানে গিয়েছিলাম? আমরা কি সেখানে গিয়েছিলাম? অমুক জঙ্গলের পথ কি দেখেছি? একটু চা খাবো সারাদিন পরিশ্রমের পর, তা কৈফিয়ত দিতে দিতেই মরে যাবার উপক্রম হলো। খেয়ে দিয়ে সকাল সকাল শুয়ে পড়া গেল। কাল সকালে আবার নাকি বেরোতে হবে। ধীরেন বলল, চল পরশু আমরা এখান থেকে খসে পড়ি, আর এ ঝঞ্ঝাট ভালো লাগে না। আরও দুদিন কেটে গেল, কোনো ছেলেরই পাত্তা পাওয়া গেল না। ঝুমরির মাও কেঁদে কেঁদে বেড়ায়, গ্রামের লোকজন এসে ফিরে যায়। আমরা কদিন খোঁজাখুঁজির পর ক্রমে আলগা দিলাম। ক্রমে আরও দিন কেটে গেল। সেদিন আমরা জিনিসপত্র বাঁধাছাদা করে রওনা হয়ে পড়লাম। সিমেন্ট পাহাড়ের গা কেটে পাথর নিয়ে যাচ্ছে ডিহিরিতে, সেই লরিতে আমরা চলেছি। জিনিসপত্র সমেত আমাদের ডিহিরি স্টেশনে পৌঁছে দেওয়ার ভাড়া 7 টাকা ধার্য হয়েছে। লরি ছাড়ল রাত 8টার সময়। পাথর বোঝাই করতে দেরি হয়ে গেল। পাহাড় জঙ্গলের পথে বোঝাই লরি বেশ জোরে যেতে পারছে না। আমরা দিন 20 পরে কলকাতায় ফিরছি। মনের আনন্দে গান গাইতে গাইতে চলেছি। ডিমহা ও বোচাহি পাহাড়ের কাছাকাছি পার্বত্য ক্ষুদ্র নদী পার হতেই পথের বোঝাই লরির খানিকটা সময় লাগলো। হাঁটু খানিক জল নদীতে, ঘন জঙ্গল দুধারে, হরিতকি, মহুয়া, শাল, কি একটা পাখি কুস্বরে ডাকছে ডিমহা পাহাড়ের উপরকার বনে। লরি হু হু করে চলেছে। এমন সময় লরিওয়ালা বলে উঠল, ও কে বাবুজি। আমরা লরি ড্রাইভারের পাশেই বসে। কোনো দিকে লোকালয় নেই সেখানটাতে। যে দেখি পথ থেকে রাশি 2 দূরে জঙ্গলের মধ্যে এক জায়গায় আগুন জ্বলছে, যেন কেউ আগুন পোয়াচ্ছে কি ভাত রাঁধছে। আমরাও চেয়ে দেখলাম, কে ওখানে? কৌতূহল হলো দেখবার জন্য। লরি থামিয়ে রাস্তার একপাশে রাখা হলো। আমি ও সতীশগিরি এগিয়ে গেলাম। আমাদের পেছনে পেছনে ধীরেন, হিরু ও লরি ড্রাইভার। যখন আদ্রাসি মাত্র দূরে আছে আগুন, তখন আমরা অবাক হয়ে দাঁড়িয়ে গেলাম। হঠাৎ অন্ধকার রাত, সৈন্যদের ধারে কাস্তুর দূর থেকে সাদা কাপড় পরা প্রেতের মতো দেখাচ্ছে।
ধীরেন বলল, সোনের ধারে যাস না ভাই, ওদিকে কাশবনে বাঘ থাকে। চল সিমেন্টের পাহাড়ের ওপর। সতীশ মহারাজ গম্ভীরভাবে বললেন, ওটা সিমেন্টের পাহাড় নয়। সিমেন্ট জিনিসটা বালির সঙ্গে আরও জিনিস মিশিয়ে তৈরি করতে হয়। ওটা বেলে পাথরের পাহাড়, যাকে বলে স্যান্ডস্টোন। আমাদের মনের অবস্থা এখন সতীশগিরির ভূতত্ত্বের বক্তৃতা শুনবার অনুকূল নয়। আমরা আজ আর খুঁজতে রাজি নয়। আর খুঁজবই বা কোথায়? বড় সিমেন্টের পাহাড়ের তলায় শালচারা আর না জানি কী কী গাছের বন জঙ্গল। সেদিন সন্ধ্যায় এখানে হায়নার হাসি শোনা গেছিল। সে হাসি গভীর রাত্রে শুনলে প্রেতের অট্টহাসির মতো শোনায়। শহুরে ছেলে আমরা, আমাদের গায়েও কাঁটা দেয়। পাহাড়ের উপর কলকাতার কোন ভদ্রলোকের এক বাংলো আছে, কিন্তু তিনিও কোনো দিন আসেন না। তার বাড়ির দরজা জানলায় উই ধরেছে, কাঠের ফাটকটা ভেঙে দুলছে কবজার গায়ে। ভূতের বাড়ি বলে মনে হয় প্রথমটা। লোকে বলে ভূতও নাকি আছে। মহুয়া ফুলের সময় উত্তীর্ণ হয়ে গিয়েছে। বড় বড় মহুয়া গাছগুলোর তলায় পাতা পুড়িয়ে দিয়েছিল গত চৈত্র মাসে মহুয়া ফুল সংগ্রহ করবার জন্য। পাতা পোড়ার ছাইয়ের গন্ধ বাতাসে। ছাইয়ের উপর আবার পড়ছে শুকনো পাতার রাশ। খসখস করে কি একটা জন্তু পালিয়ে গেল তার উপর দিয়ে। ধীরেন চমকে উঠে বলল, ও কি রে? আমি বললাম, কিছু না, শেয়াল হবে। আমাদের চোখে যা পড়ল তা এই, একটা বড় অগ্নিকুণ্ডের সামনে একজন লোক বসে কি করছে। দূর থেকেই মনে হলো লোকটা দীর্ঘাকার, একটু অসম্ভব ধরনেরই দীর্ঘাকার। কি একটা নাড়ছে চাড়ছে আগুনের সামনে বসে যেন। সতীশগিরি বললে, সন্ন্যাসী। আমাদের মনে হলো লোকটা নিশ্চয়ই সন্ন্যাসী টন্যাসী হবে। কিন্তু এই জঙ্গলের মধ্যে এই গভীর রাত্রে, আচ্ছা সন্ন্যাসী তো। বাঘের ভয় দিন মানে এখানে মানুষ আসতে ভয় পাইছে। আমরা এগিয়ে গেলাম আর। লোকটা বেজায় লম্বা, অগ্নিকুণ্ডের ধারে উবু হয়ে বসে লোকটা কি একটা আগুনের ওপর ধরে নাড়ছে চাড়ছে। বেশ বড় ও কালো মতো একটা কি ওটা? আলো আধারে সে জিনিসটা দেখাচ্ছে যেন একটা কালো কাপড়ের বান্ডিলের মতো। আমাদের সকলেরই দৃষ্টি সেই দিকে। কি জিনিস ওটা? হঠাৎ আমি চমকে উঠলাম। সেই কালো বান্ডিলের মতো জিনিসটা থেকে যেন একটা ছোট হাত ঝুলে পড়ল। সঙ্গে সঙ্গে সতীশ মহারাজ ও ধীরেন একসঙ্গে বলে উঠল, হ্যাঁ, ও তো একটা ছোট ছেলে। আমরা তখন ভয় বিস্ময় অবাক হয়ে সেখানে দাঁড়িয়ে রইলাম। অদূরে সেই অতি দীর্ঘাকার বিকট দর্শন লোকটাকে রাক্ষসের মতো দেখাচ্ছে। সন্ন্যাসীর সাজ বটে, দীর্ঘ ত্রিপুণ্ডকর কপালে, দীর্ঘ জটাজুট, এতখানি লম্বা দাড়ি পড়েছে বুকের ওপর। লোকটা সামনে অগ্নিকুণ্ডের ওপর একটা ছোট ছেলেকে দুহাতে ধরে ঝলসা পোড়া করছে। বাতাসে মরা পড়ার বিকট দুর্গন্ধ। আমরা কেউ এগুতে সাহস করলাম না। কারো মুখে একটা কথাও নেই। এই গভীর রাত্রি, নির্জন পাহাড় জঙ্গল, কোথাও লোকালয় নেই কাছে। সম্মুখে এই নররাক্ষস। কেমন যেন এক প্রকারের আতঙ্কে আমরা সবাই মোহগ্রস্ত হয়ে চুপ করে আছি। এক পাও কেউ এগোয় না। লোকটা আমাদের দেখল কটমট চোখে। তারপর যেন বিরক্ত মুখে সেই আধ ঝলসানো ছেলেটাকে কাঁধে ফেলে নিল আমাদের চোখের সামনে, ঠিক যেমন লোকে গামছা ফেলে সেই ভূমি। তারপর ধীর গম্ভীর পদবিক্ষেপে অন্ধকারে বনের ওপারে অদৃশ্য হয়ে গেল। সতীশগিরির মুখ দিয়ে শুধু বেরিয়ে গেল একটা কথা, ছেলে ধরা।